আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষ ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্সের যারা রয়েছেন তাদের জন্য সেকেন্ড ইয়ারে বাংলাদেশের করবিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের মোট আয় নির্ণয়ের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কৃষি খাতে আয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতেই প্রশ্নগুলো আসে। এই অধ্যায়ের সর্বশেষ কর বর্ষ 2025-26 অনুযায়ী কৃষিখাতে আয় কিভাবে নির্ণয় করতে হয় আজকের ক্লাসে তার বেসিক কনসেপ্টগুলো আমরা জানব এবং পরবর্তী ক্লাসে আমরা কৃষিখাতে আয় হতে কিছু ম্যাথ সলভ করব, তাহলে কিন্তু আমাদের সকল ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকের ক্লাসে আমরা শুরুতেই বেসিকগুলো জেনে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর বর্ষ হবে 2025-26, অর্থাৎ চলতি যেই কর বর্ষ চলমান রয়েছে সেটা, এবং আয় বর্ষ হবে ঠিক করবর্ষের বছর যেটি রয়েছে 2024-25। আচ্ছা, এখানে কৃষি খাতে করযোগ্য আয় নির্ণয় করার জন্য আমাদের এখানে একটি ছক তৈরি করে নিতে হবে। আজকের ক্লাসে আমরা এই পুরো ছকের সকল বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক সলভ করে দেখাবো। আচ্ছা, এই ছকের ক্ষেত্রে আমরা 3টা কলাম নিয়েছি। প্রথম কলামে আমরা আয়ের খাত বিবরণগুলো লিখে নিয়েছি এবং টাকার জন্য আমরা 2টা কলাম করেছি। আপনারা চাইলে 3টা কলাম করতে পারেন, বাট এখানে বিবরণ লেখার জন্য একটু বেশি জায়গা প্রয়োজন হয়, তাই আমরা এখানে টাকার 2টা কলাম করেছি। এবং ছকের ভেতর শুরুতেই লিখেছি কৃষি খাতে আয় ধারা 40 থেকে 44, অর্থাৎ কৃষি খাতের যে আয়টা রয়েছে সেটা কিন্তু আয়কর আইন 2023-এর 40 থেকে 44 ধারার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবং এটা অবশ্যই যে কোনো অঙ্কের ক্ষেত্রে শুরুতে এটা লিখে দিতে হবে। তারপর আমরা শুরুতে আমাদের আয়গুলো লিখে দেব। এখানে 1 নাম্বার দিয়ে আমরা লিখেছি ফসল বিক্রয়। এখানে প্রশ্নে কয়েক ধরনের ফসলের কথা বলা হতে পারে, আমরা এখানে 3 ধরনের ফসল লিখেছি। প্রশ্নে যতগুলো ফসল থাকবে আমরা এই ফসল বিক্রয়ের টাকাটা প্রথম কলামে টাকারগুলো লিখে দেব। আচ্ছা, ফসল বিক্রয়ের টাকাগুলো এখানে লেখার পর এই আমাদের টোটাল যে ফসল বিক্রয়ের টাকা রয়েছে সেটা আমরা 2 নাম্বার কলামে যোগ করে লিখে দেব। তারপর রয়েছে চা বাগানের আয় 60% এবং রাবার বাগানের আয় 60%। আমরা জানি চা বাগান এবং রাবার বাগান থেকে যে আয়টা হয় তার 60% কৃষি খাতে অন্তর্ভুক্ত থাকে এবং বাকি 40% ব্যবসা খাতে কিন্তু অন্তর্ভুক্ত করতে হয়, তাই আমরা 60% টাকা ক্যালকুলেট করে এখানে লিখে দেব। তারপর রয়েছে ইজারা দেওয়া কৃষি জমি হতে আয়। তারপর রয়েছে মৌচাকের মধু বিক্রয় হতে আয়, মৎস্য চাষের আয়, পোলট্রি ফার্মের আয়, ডেইরি ফার্মের আয়, বর্গা চাষের আয়, কৃষি জমি নগদ লগ্নি হতে আয়, অর্থাৎ কৃষি জমিতে যদি কেউ বিনিয়োগ করে নগদ বিনিয়োগ করার পর যে আয়টা হয় সেটাও আমরা এখানে লিখব। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে কৃষি কাজে ব্যবহৃত দালান হতে আয়। আচ্ছা, এখানে নাম্বারিংয়ে কিছু প্রবলেম রয়েছে, আপনারা যতগুলো আয় থাকবে সেগুলো সিরিয়াল অনুযায়ী এখানে লিখে দেবেন। এই আয়গুলো লেখার পর টোটাল আমাদের যে আয়টা হচ্ছে তার জন্য আমরা একটা টোটাল এখানে নামাবো এবং এটাকে আমরা নাম দেব মোট আয় হিসেবে এখানে লিখে দেব। তারপর এই মোট আয় থেকে আমাদের অনুমানযোগ্য খরচগুলো বাদ দিতে হবে, তাই দেখতেই পাচ্ছেন আমরা এখানে লিখে দিয়েছি বাদ অনুমানযোগ্য খরচসমূহ। অনুমানযোগ্য খরচসমূহ লেখার পর যত ধরনের ব্যয় বা খরচই থাকুক না কেন 1 নাম্বার দিয়ে আমরা শুরুতেই উৎপাদন খরচ লিখব। এটা সবসময় আপনারা করবেন, শুরুতেই আপনারা উৎপাদন খরচটি লিখে দেবেন। এবং এই উৎপাদন খরচের জন্য 3-4টা খরচ কিন্তু সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে, যেমন চাষাবাদ খরচ, প্রক্রিয়াজাত খরচ, পরিবহন খরচ, বীজ ও সার, কৃষি যন্ত্রপাতি ও গবাদি পশুর রক্ষণাবেক্ষণ। এই খরচগুলো কিন্তু নির্দিষ্টভাবে প্রশ্নে উল্লেখ থাকবে। যদি এইগুলো উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা 1 নাম্বার কলামে এই খরচগুলো টাকার পরিমাণ লিখে দেব এবং যোগ করে আমরা 2 নাম্বার কলামে নিয়ে যাব। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথবা দিয়ে আমি আরেকটা বিষয় লিখেছি, এটা হচ্ছে সরাসরি যদি এই খরচগুলো লেখা না থাকে অথবা যিনি করদাতা রয়েছেন তিনি যদি উৎপাদন খরচের সঠিক হিসাব না রাখেন, কোনো বই যদি সংরক্ষণ না করেন, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন খরচটি কিভাবে নির্ণয় করব। এটা নির্ণয় করার নিয়ম হচ্ছে ফসল বিক্রয়ের আয় ইন্টু 60%, অর্থাৎ ফসল বিক্রয়ের থেকে যে আমরা আয়টা পেয়েছি তার 60% আমরা উৎপাদন খরচ হিসেবে এখানে আমরা লিখে দেব।
এখন এই ফসল বিক্রয়ের আয়টা আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতেই আমরা যে লিখেছিলাম ফসল বিক্রয়ের আয়গুলো কিন্তু আমি আলাদা করে লিখেছিলাম। এই আয়টা কিন্তু আমাদের প্রয়োজন হবে যখন সরাসরি উৎপাদন খরচ দেওয়া থাকবে না, অথবা করদাতা যিনি রয়েছেন তিনি উৎপাদন খরচের কোনো নির্দিষ্ট হিসাব সংরক্ষণ করবেন না, তখন কিন্তু আমাদের এই ফসল বিক্রয়ের আয়টি প্রয়োজন হবে। এবং এই ফসল বিক্রয়ের আয়ের থেকে 60% আমরা উৎপাদন খরচ হিসেবে লিখে দেব। এটা কিন্তু অনেক প্রশ্নে উৎপাদন খরচ না থাকলে আমরা এভাবে উৎপাদন খরচটি নির্ণয় করে নেব। এছাড়া অনুমানযোগ্য খরচের মধ্যে আরও যেসব খরচগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভূমি উন্নয়ন কর ও খাজনা, স্থানীয় সরকার কর, এটা মূলত ইউনিয়ন পরিষদের কর অথবা স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর দিতে হয়, এগুলো এখানে লিখব। এরপর রয়েছে পানি সরবরাহ, সেচ খরচ, বিমা প্রিমিয়াম, বিমার যে আমাদের প্রিমিয়াম দিতে হয় বছরে বছরে বা কিস্তিটা দিতে হয় সেটা খরচের মধ্যে আসবে। তারপর রয়েছে মূলধনী সম্পত্তির অপচয়, আমাদের যেই স্থায়ী সম্পত্তিগুলো রয়েছে বা মূলধনী পরিসম্পদগুলো রয়েছে তার অপচয়ের হার কিন্তু এখানে লিখে দিতে হবে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ্য হচ্ছে এক একটা স্থায়ী সম্পদ বা মূলধনী সম্পদের ক্ষেত্রে কিন্তু অপচয়ের হার এক এক রকম হয়, অঙ্ক করার সময় আমরা এই বিষয়গুলো জানব। তারপর রয়েছে যন্ত্রপাতি বিক্রয়জনিত লোকসান, আচ্ছা এখানে লোকসান বানানটা ভুল হয়েছে, আপনারা একটু এখানে দেখে নেবেন। তারপর রয়েছে বন্ধকি ঋণ, ঋণ মূলধনের সুদ এবং অন্যান্য খরচ। এছাড়াও যদি আর কোনো খরচ থাকে তাহলে আমরা এখানে অ্যাড করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোট আয় লিখে আমরা এখানে টোটাল নামিয়েছিলাম এবং এর থেকে বাদ যাচ্ছে কোনগুলো, অনুমানযোগ্য খরচগুলো। এই যে এখানে আমরা খরচগুলো যে লিখলাম, মোট আয় থেকে এই সবগুলো খরচ আমরা বাদ দিব। এই যে এখানে আমরা খরচগুলো লিখেছি, এই খরচগুলো মোট আয় থেকে বাদ দেওয়ার পর আমাদের হাতে থাকছে কৃষি হতে নিট আয়, অর্থাৎ মোট যে আমরা আয়টা নামিয়েছিলাম সেখান থেকে অনুমানযোগ্য সকল খরচ বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কৃষি হতে নিট আয়। এখন করযোগ্য আয় কোনটা হবে? করযোগ্য আয় করার জন্য এখান থেকে আমাদের অকরধার্য যে সীমাটা রয়েছে সেটা বিয়োগ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে বাদ অকরধার্য সীমা লিখে দিয়েছি। এখন সর্বশেষ যেই অর্থ অধ্যাদেশ 2025 রয়েছে সেখানে কিন্তু কৃষির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত করা হয়েছে, অর্থাৎ 5 লক্ষ টাকা অকরধার্য করা হবে। আমাদের যেই নিট আয় থাকবে সেখান থেকে 5 লক্ষ টাকা বিয়োগ করা হবে। এখন এটা করার জন্য একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে কৃষি ও আর্থিক পরিসম্পদ হতে আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকলে। এর মানে হচ্ছে এখানে আমরা যে আয়গুলো লিখেছি এখানে যদি কৃষি এবং আর্থিক পরিসম্পদের বাইরে অন্য কোনো আয় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 5 লক্ষ টাকা বিয়োগ করলে হবে না। সেক্ষেত্রে এই অকরধার্য সীমা বলতে কিছু থাকবে না, যেই নিট আয় থাকবে সেটাই আমাদের করযোগ্য আয় হবে। কিন্তু আমাদের যে আয়গুলো রয়েছে সেইগুলো যদি শুধুমাত্র কৃষি এবং আর্থিক পরিসম্পদ থেকে হয় তাহলে আমরা নিট যেই কৃষি আয় রয়েছে সেখান থেকে আমরা অকরধার্য সীমা অর্থাৎ 5 লক্ষ টাকা বিয়োগ করে দেব। নিট আয় থেকে এই 5 লক্ষ টাকা বিয়োগ করার পর যে টাকাটা থাকছে সেটাই হচ্ছে আমাদের করযোগ্য কৃষি আয় বা ট্যাক্সেবল এগ্রিকালচার ইনকাম। আশা করি আপনারা এই ছকটা সম্পর্কে বিস্তারিত ধারণাগুলো পেয়েছেন। তাহলে আজকের ক্লাসে আমরা কৃষি হতে আয়ের বেসিক বিষয়গুলো জেনে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা কৃষি হতে আয় এর কয়েকটা অঙ্ক সলভ করে দেখাবো, তাহলে কিন্তু আমাদের মনে যে কনফিউশনগুলো থাকবে সেগুলো দূর হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।